আকাশবাণী আগরতলা। স্থানীয় সংবাদ পড়ছি লক্ষণ কুমার ঘটক। এখনকার বিশেষ বিশেষ খবর হলো, ত্রয়োদশ ত্রিপুরা বিধানসভার নবম অধিবেশনের আজ শেষ দিনে 2026-27 অর্থবছরের বাজেট গৃহীত। ধর্মনগর বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনে মনোনয়নপত্র দাখিলের প্রক্রিয়া শেষ, আগামীকাল স্ক্রুটিনি। পশ্চিম এশিয়ায় উদ্ভূত সংঘাত পরিস্থিতি প্রসঙ্গে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, ভারত সর্বদাই মানবতা ও শান্তির পক্ষে। মুখ্যমন্ত্রী অধ্যাপক ডক্টর মানিক সাহা বলেছেন, রাজ্যের প্রতিটি গ্রামীণ পরিবারে পানীয় জল সরবরাহ করার লক্ষ্যে সরকার মিশন মুডে কাজ করছে। এডিসি নির্বাচনে জাতীয় কংগ্রেস ও আইপিএফটির পক্ষ থেকে পৃথকভাবে প্রার্থী তালিকা প্রকাশ করা হয়েছে। ত্রয়োদশ ত্রিপুরা বিধানসভার নবম অধিবেশন আজ শেষ হয়েছে। আজ শেষ দিনের অধিবেশনের দ্বিতীয়ার্ধে 2026-27 অর্থ বছরের জন্য 34,212 কোটি 31 লক্ষ টাকার ব্যয় বরাদ্দের প্রস্তাব গৃহীত হয়েছে। এর আগে বিরোধী দলের সদস্যদের আনা ছাঁটাই প্রস্তাবগুলি ধ্বনি ভোটে বাতিল হয়ে যায়। বিধানসভা অধিবেশনের দ্বিতীয়ার্ধে আজ ধন্বন্তরী স্কিল ইউনিভার্সিটি ত্রিপুরা বিল 2025 গৃহীত হয়। বিধানসভার অধ্যক্ষ রামপদ জমাতিয়া আজকের সমস্ত কর্মসূচির শেষে বিধানসভার অধিবেশন অনির্দিষ্টকালের জন্য মুলতবি ঘোষণা করেন। রাজ্যপাল ইন্দ্রসেনা রেড্ডি নাল্লু বন্দে মাতরম জাতীয় সঙ্গীতের 150 বছর পূর্তি উপলক্ষে আজ রাজ্যব্যাপী 8 দিনের কর্মসূচির সূচনা করেছেন। আগরতলার নজরুল কলাক্ষেত্রে আয়োজিত অনুষ্ঠানে তিনি ভারতের স্বাধীনতা সংগ্রামী বীর শহীদ ভগৎ সিং, শিবরাম রাজগুরু, সুখদেব থাপারের প্রতিকৃতিতে শ্রদ্ধার্ঘ্য নিবেদন করেন। ভারত মাতার মূর্তিতে পুষ্পার্ঘ্য অর্পণ করেন। রাজ্যপাল বলেন, বন্দে মাতরম জাতীয় সঙ্গীত আমাদের সবার কাছে এক গর্বের বিষয়। বন্দে মাতরমের 150 বছরের মাইলফলক উদযাপনকালে আমরা এই গৌরবময় জাতীয় ঐতিহ্যের অবিচ্ছেদ্য অংশ হতে পারে গর্ববোধ করছি। তিনি স্বাধীনতা সংগ্রামীদের চিত্র প্রদর্শনী ঘুরে দেখেন। ধর্মনগর বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনে মনোনয়নপত্র দাখিলের প্রক্রিয়া আজ শেষ হয়েছে। এই উপনির্বাচনে প্রতিদ্বন্দ্বিতার জন্য মোট 5 জন প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন। আজ মনোনয়নপত্র পেশের শেষ দিনে বিজেপি এবং কংগ্রেস দলের প্রার্থীরা তাদের মনোনয়নপত্র পেশ করেন। আজ দুপুরে বিজেপি প্রার্থী জহর চক্রবর্তী রিটার্নিং অফিসার দেবযানী চৌধুরীর কাছে মনোনয়নপত্র পেশ করেন। এর আগে আজ সকালে কংগ্রেস প্রার্থী চয়ন ভট্টাচার্য রিটার্নিং অফিসার দেবযানী চৌধুরীর কাছে মনোনয়নপত্র পেশ করেন। আগামীকাল মনোনয়নপত্রগুলি স্ক্রুটিনি করা হবে। মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিন আগামী 26 মার্চ, ভোট গ্রহণ 9 এপ্রিল। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ লোকসভায় পশ্চিম এশিয়ায় উদ্ভূত সংঘাত পরিস্থিতি নিয়ে বক্তব্য রাখতে গিয়ে বলেন, ভারত সর্বদাই মানবতা ও শান্তির পক্ষে। তিনি বলেন, এই পরিস্থিতিতে ভারতের ভূমিকা স্পষ্ট। ভারত একেবারে শুরু থেকেই এই সংঘাত নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছে। অবিলম্বে এই সংঘাতের অবসান ঘটাতে ভারত পশ্চিম এশিয়ার সংশ্লিষ্ট সমস্ত নেতৃবৃন্দের কাছে আহ্বান জানিয়েছেন। প্রধানমন্ত্রী বলেন, এই সমস্যার একমাত্র সমাধান হল সংলাপ ও কূটনীতি। এই যুদ্ধ ভারতের জন্য অভূতপূর্ব চ্যালেঞ্জ তৈরি করেছে। এই চ্যালেঞ্জগুলো হলো অর্থনৈতিক, জাতীয় নিরাপত্তা সংক্রান্ত এবং মানবিক। যুদ্ধরত ও যুদ্ধ দ্বারা ক্ষতিগ্রস্ত দেশগুলোর সঙ্গে ভারতের ব্যাপক বাণিজ্যিক সম্পর্ক রয়েছে। যে অঞ্চলে এই যুদ্ধ চলছে সেটিও বিশ্বের অন্যান্য দেশের সঙ্গে ভারতের বাণিজ্যের একটি গুরুত্বপূর্ণ পথ। বিশেষ করে এই অঞ্চলটি ভারতের অপরিশোধিত তেল ও গ্যাসের চাহিদার একটি বড় অংশ পূরণ করে। কৃষির উপরে এই যুদ্ধের প্রভাব সম্পর্কে প্রধানমন্ত্রী বলেন, ভারতের কৃষকরা খাদ্যশস্যের ভাণ্ডার পূর্ণ করেছেন, তাই খাদ্য নিরাপত্তার দিক থেকে ভারত ভালোভাবে প্রস্তুত। সরকার যে কোনো জরুরি পরিস্থিতি মোকাবিলার জন্য সারের পর্যাপ্ত ব্যবস্থা রেখেছে। অতীতেও ভারত সরকার বৈশ্বিক সংকটের প্রভাব কৃষকদের উপর পড়তে দেয়নি। প্রধানমন্ত্রী আরও বলেন, যুদ্ধ পরিস্থিতিতে সবাইকে সতর্ক থাকতে হবে। যখন এই ধরনের সংকট দেখা দেয় তখন কিছু অসাধু মানুষ পরিস্থিতির সুযোগ নেওয়ার চেষ্টা করে। তাই উপকূলীয় নিরাপত্তা, সীমান্ত নিরাপত্তা এবং সাইবার নিরাপত্তা সহ আইন শৃঙ্খলা নিশ্চিত করার দায়িত্বে থাকা সমস্ত সংস্থাকে সতর্ক করা হয়েছে। প্রধানমন্ত্রী এই উদ্ভূত পরিস্থিতিতে রাজ্য সরকারগুলির কাছে আবেদন জানিয়ে বলেছেন, এমন সময়ে কালোবাজারি ও মজুতদারি বেড়ে যাওয়ার প্রবণতা থাকে। সুতরাং এর বিরুদ্ধে রাজ্য সরকারগুলির কঠোর নজরদারির প্রয়োজন। এই ধরনের কার্যকলাপের দ্রুত তদন্ত করে কঠোর ব্যবস্থা নেওয়ার জন্য প্রধানমন্ত্রী রাজ্য সরকারগুলিকে পরামর্শ দিয়েছেন। मैं फिर कहूंगा कि बातचीत और कूटनीति ही इस समस्या का समाधान है। हमारे हर प्रयास तनाव को कम करने, इस संघर्ष को समाप्त करने के लिए है। इस युद्ध में किसी के भी जीवन पर संकट मानवता के हित में नहीं है। इसलिए भारत का प्रयास सभी पक्षों को जल्द से जल्द शांतिपूर्ण समाधान के लिए प्रोत्साहित करने का है।
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আগামী 29শে মার্চ রবিবার সকাল 11টায় আকাশবাণীর মন কি বাত অনুষ্ঠানে দেশ বিদেশের জনগণের সঙ্গে মত বিনিময় করবেন। এটি হবে মন কি বাতের 132তম পর্ব। প্রধানমন্ত্রী জনগণকে তাদের সুচিন্তিত চিন্তাভাবনা মন কি বাতে জানানোর আহ্বান জানিয়েছেন। মাই গভ ওপেন ফোরামে এবং নরেন্দ্র মোদী অ্যাপে জনগণ তাদের মতামত পাঠাতে পারবেন। এছাড়াও টোল ফ্রি নম্বর 1800117800 নম্বরে কল করে হিন্দি বা ইংরেজিতে মতামত রেকর্ড করানো যাবে। ফোন লাইন এ মাসের 27 তারিখ পর্যন্ত খোলা থাকবে। এ খবর শুনছেন আকাশবাণী আগরতলা কেন্দ্র থেকে। আকাশবাণীর সংবাদের আপডেট পেতে লগ ইন করুন www.newsonair.com এবং নিউজ অন এয়ার অ্যাপ এবং টুইটার ও ফেসবুক প্ল্যাটফর্মে এআইআর নিউজ অ্যালার্টসে। ইউটিউবে লক্ষ্য করুন নিউজ অন এয়ার অফিসিয়ালে। এছাড়াও আকাশবাণী আগরতলার সংবাদ আপডেট পেতে দেখুন টুইটার বা এক্স হ্যান্ডেলে আকাশবাণী নিউজ আগরতলা, ফেসবুকে এআইআর নিউজ আগরতলা এবং ইউটিউবে আকাশবাণী নিউজ আগরতলা। মুখ্যমন্ত্রী অধ্যাপক ডক্টর মানিক সাহা বলেছেন, রাজ্যের প্রতিটি গ্রামীণ পরিবারে পাইপলাইনের মাধ্যমে নিয়মিত ও দীর্ঘমেয়াদী ভিত্তিতে পানীয় জল সরবরাহ করার লক্ষ্যে সরকার মিশন মুডে কাজ করছে। আজ রাজ্য বিধানসভায় বিধায়ক শম্ভুলাল চাকমা নানা একটি দৃষ্টি আকর্ষণীয় নোটিশের জবাবে তিনি কথা বলেন। তিনি বলেন, ভূগর্ভস্থ জলের স্তরকে বাঁচাতে জল সংরক্ষণকে প্রাধান্য দিয়ে পানীয় জল ও স্বাস্থ্য বিধান দপ্তর বিভিন্ন এলাকায় নদী, ছড়া, জলাধার এবং ঝর্ণার জলকে কেন্দ্র করে ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্ট উদ্ভাবনীমূলক প্রকল্প তৈরি করছে। আসন্ন এডিসি নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতার জন্য প্রদেশ কংগ্রেস সভাপতি আশিস কুমার সাহা আজ 28টি আসনে জাতীয় কংগ্রেস প্রার্থীদের নাম ঘোষণা করেছেন। প্রার্থীরা হলেন দামছড়া জম্পুই আসনে রমনজয় রিয়াং, মাছমারা আসনে অর্জুন রায়, দশদা কাঞ্চনপুর আসনে জ্যোতিব্রত দেব, করমছড়ায় ধীরেন্দ্র দেববর্মা, ছামলতে সূর্যলাল চাকমা, মনু ছইল্যাংটায় রতন পাল, ডেমছড়া কচুছড়ায় হরিনাথ দেববর্মা, গন্ডাছড়া গঙ্গানগরে দীনারাম রিয়াং, আশারামবাড়ি হালাহালিতে প্রণব দেববর্মা, কুলাই চাম্পাহরে কমেন্দ্র রিয়াংকে প্রার্থী করা হয়েছে। তাছাড়া তেলিয়ামুড়া মহারানীপুর আসনে শ্যামল দেববর্মা, রামচন্দ্রঘাটে অমালেন দেববর্মা, সিমনা তমাকারিতে অনন্ত ওরাং, বুধজংনগর ওয়াকিনগরে তপন দেববর্মা, জিরানিয়ায় চম্পা দেববর্মা, মান্দাই পুলিনপুরে বিকাশ দেববর্মা, পেকুয়ারজলা জন্মেজয়নগরে দীনেশ দেববর্মা, টাকারজলা জম্পুজলায় বিনোদ দেববর্মা এবং আমতলী গোলাঘাটিতে কেশরাম দেববর্মাকে প্রার্থী করা হয়েছে। কিল্লা বাগমা আসনে অরত বাহাদুর মলসম, মহারানী চেলাগাঙ্গে সাধন জমাতিয়া, কাঁঠালিয়া মির্জা রাজাপুরে ভূঁইয়া লীলা নোয়াতিয়া, অম্পিনগরে ফলিন্দ্র জমাতিয়া, রাইমাভেলিতে সুরেশ ত্রিপুরা, নতুন বাজার মালবাসায় জিতেন্দ্র রিয়াং, বীরচন্দ্র কলসিতে আব্রাহাম রিয়াং, পূর্ব মুহুরীপুর ভুরাতলিতে বিহান ত্রিপুরা এবং শিলাছড়ি মনোবঙ্কুল আসনে কেজরি মককে জাতীয় কংগ্রেসের প্রার্থী হিসেবে মনোনীত করা হয়েছে। আসন্ন এডিসি নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতার জন্য আইপিএফটির পক্ষ থেকে 9টি আসনের জন্য প্রার্থী তালিকা ঘোষণা করা হয়েছে। দলের সাধারণ সম্পাদক স্বপন দেববর্মা আজ আগরতলায় এক সাংবাদিক সম্মেলনে প্রার্থী তালিকা ঘোষণা করেন। আইপিএফটি দলের প্রার্থীরা হলেন দামছড়া জম্পুই আসনে উদর রাম রিয়াং, মহারানীপুর তেলিয়ামুড়া আসনে ধনঞ্জয় রিয়াং, রামচন্দ্রঘাটে স্বপন দেববর্মা, সিমনা তমাকারি আসনে রাজেন্দ্র দেববর্মা, আমতলী গোলাঘাটিতে বিকাশ দেববর্মা, অম্পিনগরে যশোদা রানী জমাতিয়া, রাইমাভেলিতে চরণবাসী ত্রিপুরা, নতুন বাজার মালবাসা আসনে প্রণব ত্রিপুরা এবং বীরচন্দ্রনগর কলসি আসনে জিতিরাম ত্রিপুরা। আইপিএফটি সাধারণ সম্পাদক স্বপন দেববর্মা জানিয়েছেন, আগামীকাল আরও বেশ কিছু আসনে আইপিএফটির প্রার্থীদের নাম ঘোষণা করা হবে। মাই ভারত পশ্চিম ত্রিপুরা কার্যালয়ের উদ্যোগে আজ শহীদ দিবস পদযাত্রার আয়োজন করা হয়। আমার ভারত আমার দায়বদ্ধতা এই ভাবনাকে সামনে রেখে দেশের মহান শহীদ ভগৎ সিং, শিবরাম রাজগুরু এবং সুখদেব থাপারের আত্মবলিদানকে শ্রদ্ধার সঙ্গে স্মরণ করা হয়। মাই ভারতের জেলা যুব আধিকারিক অজিত কুমার জানান, পদযাত্রাটি উজ্জয়ন্ত প্রসাদের প্রবেশপথ থেকে শুরু হয়ে শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকা পরিক্রমা করে উমাকান্ত একাডেমির মাঠে গিয়ে শেষ হয়। পদযাত্রাটির সূচনা করেন পশ্চিম ত্রিপুরা জেলা পরিষদের ভারপ্রাপ্ত সভাধিপতি বিশ্বজিৎ শীল। বিশ্ব অপটোমেট্রি দিবস উপলক্ষে আজ অল ইন্ডিয়া অপটোমেট্রি অ্যাসোসিয়েশনের উদ্যোগে আগরতলা এজেএম হাসপাতালের সামনে থেকে এক সচেতনতামূলক শোভাযাত্রা শহরের বিভিন্ন পথ পরিক্রমা করে। অ্যাসোসিয়েশনের সম্পাদক সুমিত বণিক জানান, এই দিবস পালনের মূল উদ্দেশ্য হল চোখের স্বাস্থ্য সম্পর্কে জনগণের সচেতনতা বাড়ানো এবং নিয়মিত চক্ষু পরীক্ষা করার গুরুত্ব তুলে ধরা। কেন্দ্রীয় জলশক্তি মন্ত্রী সিআর পাতিল আজ বলেছেন, জল জীবন মিশনের আওতায় 16 কোটিরও বেশি বাড়িতে পাইপলাইনের মাধ্যমে জল পৌঁছে দেওয়া হয়েছে। নতুন দিল্লিতে অনুষ্ঠিত বিশ্ব জল দিবস কনক্লেভ 2026-এর উদ্বোধনী অনুষ্ঠানে তিনি কথা বলেন। তিনি বলেন, এই কনক্লেভ জল সংরক্ষণ এবং টেকসই জল ব্যবস্থাপনার বিষয়ে পরামর্শ প্রদান এবং মতামত বিনিময়ের মঞ্চ হিসেবে কাজ করবে।
আগামীকাল থেকে আগরতলা নারিঙ্গির মধ্যে এক্সপ্রেস ট্রেন নিয়মিতভাবে চলাচল শুরু হবে। আগামীকাল রাত 9:30 ট্রেনটি ছেড়ে গুয়াহাটির কাছে নারিঙ্গি রেল স্টেশনে পৌঁছবে। পরদিন বেলা 12:30 ট্রেনটি আগরতলার পর ত্রিপুরার আমবাসা, কুমারঘাট, ধর্মনগরে থামবে। ভারতীয় আবহাওয়া বিভাগ আজ থেকে 27 মার্চ পর্যন্ত রাজ্যের কিছু কিছু স্থানে ঝড় বৃষ্টি ও 28 মার্চ ভারী বৃষ্টির সতর্কতা জারি করেছে। আগরতলায় আবহাওয়া দপ্তরের পক্ষ থেকে জানানো হয়েছে, রাজ্যে দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল 29.4 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন 17.4 ডিগ্রি সেলসিয়াস। আগামীকাল দিনের সর্বোচ্চ তাপমাত্রা 31 ডিগ্রি এবং সেলসিয়াস এবং সর্বনিম্ন 19 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকতে পারে। ত্রিপুরা ক্রিকেট অ্যাসোসিয়েশন পরিচালিত ঘরোয়া প্রথম ডিভিশন লিগ ক্রিকেট প্রতিযোগিতার আজ 3টি খেলা অনুষ্ঠিত হয়। নরসিংগড়ের পিটিএ মাঠে ওল্ড প্লে সেন্টার 9 উইকেটে মৌচাক ক্লাবকে, টিআইটি মাঠে কসমোপলিটন ক্লাব 42 রানে পোলস্টার ক্লাবকে এবং এমবিবি স্টেডিয়ামে চলমান সংঘ 44 রানে বনমালীপুর ক্রিকেট ক্লাবকে পরাজিত করে। শেষ করার আগে বিশেষ খবরগুলো আরেকবার পড়ছি। ত্রয়োদশ ত্রিপুরা বিধানসভার নবম অধিবেশনের আজ শেষ দিনে 2026-27 অর্থ বছরের বাজেট গৃহীত। ধর্মনগর বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনে মনোনয়নপত্র দাখিলের প্রক্রিয়া শেষ। আগামীকাল স্ক্রুটিনি। পশ্চিম এশিয়ায় উদ্ভূত সংঘাত পরিস্থিতি প্রসঙ্গে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, ভারত সর্বদাই মানবতা ও শান্তির পক্ষে। মুখ্যমন্ত্রী অধ্যাপক ডক্টর মানিক সাহা বলেছেন, রাজ্যের প্রতিটি গ্রামীণ পরিবারে পানীয় জল সরবরাহ করার লক্ষ্যে সরকার মিশন মুডে কাজ করছে। এডিসি নির্বাচনে জাতীয় কংগ্রেস ও আইপিএফটির পক্ষ থেকে পৃথকভাবে প্রার্থী তালিকা প্রকাশ করা হয়েছে। স্থানীয় সংবাদ আজকের মতো এখানেই শেষ হলো। পরবর্তী বাংলা স্থানীয় সংবাদ প্রচারিত হবে আগামীকাল সকাল 7:35 মিনিটে।